নমস্কার, আজকের এই বিশেষ ব্যাখ্যামূলক আলোচনায় স্বাগত। চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আজ পশ্চিমবঙ্গ সরকারের একদম নতুন এবং ভীষণ চর্চিত একটি প্রকল্প অন্নপূর্ণা যোজনা ২০২৬ নিয়ে একেবারে খুঁটিনাটি আলোচনা করা হবে। ফর্ম কোথা থেকে পাওয়া যাবে, কিভাবে নির্ভুলভাবে পূরণ করতে হবে আর কোথায় জমা দিতে হবে, এই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আজ এখানেই পাওয়া যাবে। আজকের এই বিশ্লেষণে খুব সহজভাবে কয়েকটি ধাপে পুরো বিষয়টি তুলে ধরা হচ্ছে। প্রকল্পটা ঠিক কারা যোগ্য, কি কি কাগজ লাগবে, ধাপে ধাপে ফর্ম পূরণের নিয়ম, জমা দেওয়ার পদ্ধতি এবং শেষে কিছু জরুরি প্রশ্নের উত্তর সবই থাকছে এই একটি মাত্র আলোচনায়। চলুন প্রথম বিষয়টা দিয়েই শুরু করা যাক। নারী ও শিশু কল্যাণ দপ্তরের হাত ধরে আসা এই অন্নপূর্ণা যোজনা আসলে কি? এক কথায় বললে এটি নারীদের ক্ষমতায়ন আর অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার বিশাল বড় পদক্ষেপ। আর এই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণীয় দিকটা হলো এই সংখ্যাটি ৩,০০০ টাকা। হ্যাঁ, একদম ঠিক শোনা গেছে। পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জায়গায় আসা এই নতুন যোজনায় যোগ্য মহিলাদের সোজা ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, একেবারে সরাসরি আর্থিক সাহায্য। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কারা এই সুবিধা পাবেন? কারণ সবার জন্য তো আর এই প্রকল্প নয়, তাই যোগ্যতার মাপকাঠিগুলো একদম পরিষ্কার হওয়া দরকার। একদিকে যেমন পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা এবং ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পে যোগ্য প্রার্থী, ঠিক তেমনই কিছু ক্ষেত্রে অযোগ্যতার শর্তও আছে। যেমন যারা আয়কর দেন বা সরকারি চাকরিজীবী ও পেনশনভোগী, তারা কিন্তু এই সুবিধার আওতায় পড়বে। আর একটা দারুণ ব্যাপার হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR ২০২৬-এর মাধ্যমে ভোটার তালিকা যাচাই করে গোটা ডেটাবেস একেবারে পরিষ্কার করা হয়েছে কয়েক সপ্তাহের। অর্থাৎ সরকারি টাকা এবার একদম সঠিক হাতেই পৌঁছাবে। আচ্ছা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসা যাক। আবেদন তো করা হবে, কিন্তু তার আগে বেশ কিছু জরুরি কাগজ হাতের কাছে গুছিয়ে রাখাটা ভীষণ দরকার। স্ক্রিনের চেকলিস্টটা একটু খেয়াল করলেই দেখা যাবে মূলত আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি, আয়ের প্রমাণপত্র, ব্যাংক পাসবুক আর পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এখানে একটা বিষয় খুব জোর দিয়ে বলা দরকার, ব্যাংক অ্যাকাউন্ট যেন অবশ্যই চালু থাকে এবং তার সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকে। এটা না থাকলে কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে বা টাকা ঢোকার ক্ষেত্রে বড়সড় সমস্যা হতে পারে। কাগজপত্র তো গোছানো, এবার এই ব্যাখ্যামূলক আলোচনার সবচেয়ে চর্চিত অংশে ঢোকা যাক। ৮টি সেকশনযুক্ত ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্মটি ঠিক কিভাবে পূরণ করতে হবে, চলুন সেটা এবার একেবারে হাতে কলমে দেখে নেওয়া যাক। ফর্মের শুরুতে মানে সেকশন A তে পরিবারের প্রধানের তথ্য দিতে হবে। পরিবারের প্রধান সহ মোট ৬ জন সদস্যের নাম, জন্ম তারিখ আর আধার নম্বর এখানে লেখা যাবে। একটা ছোট্ট টেপ মাথায় রাখা জরুরি, আধার কার্ডের ঠিক যে বানানটি আছে ফর্মে হুবহু সেই বানানই লিখতে হবে। একটু ভুল হলেও কিন্তু স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়ায় পুরো ফর্মটি বাদ হয়ে যেতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা উচিত। এরপর সেকশন B এবং C এর মাধ্যমে সরকার মূলত জানতে চাইছে পরিবারের অর্থনৈতিক অবস্থা, যেমন ধরা যাক কোন ক্যাটেগরি রেশন পাওয়া যায়, AAY নাকি PHA, বাড়িতে ৩ বা তার বেশি পাকা ঘর আছে কিনা বা মোটর চালিত কোনো গাড়ি আছে কিনা। এ সমস্ত সম্পত্তির বিবরণ কিন্তু এই অংশে একদম পরিষ্কার করে জানাতে হবে। একটু নিচের দিকে গেলেই সেকশন D এবং E চোখে পড়ে। এখানে মূলত পরিবারের মোট বার্ষিক আয়, কে কি কাজ করেন এবং সরকারি পেনশনের তথ্যগুলো বেশ সতর্কতার সাথে পূরণ করতে হবে। এর পাশাপাশি সেকশন E তে নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA এর আবেদনের কোনো ব্যাপার থাকলেও সেটাও জানানোর একটা নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে। এবার আসা যায় সেকশন F। এই অংশটা রাজ্যের ডেটাবেস তৈরির জন্য ভীষণ জোর। পরিবারে যদি স্কুল পড়ুয়া বাচ্চা থাকে, তাদের স্কুলের তথ্য এবং ছোট বাচ্চাদের টিকাকরণ ঠিকমতো হয়েছে কিনা সেই সব খুঁটিনাটি এখানে রেকর্ড করতে হবে। বুঝতেই পারা যাচ্ছে শুধু টাকা দেওয়াই নয়, শিক্ষা আর স্বাস্থ্যের দিকেও সরকার সমান নজর দিচ্ছে। ফর্মের একদম শেষের দিকে মানে সেকশন G তে জানাতে হবে অন্য কোনো সরাসরি টাকা পাওয়ার স্কিমের নাম আছে কিনা। ডাবল বেনিফিট এড়াতে চাইলে অট আউট বক্সে একটা টিক দিয়ে দিলেই হবে। আর সবশেষে সেকশন H, এখানকার ঘোষণাপত্রটি ভালো করে পড়ে একেবারে নিচে নিজস্ব সই বা টিপ সই দিতে কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না। তবে হ্যাঁ, একটা জায়গায় এসে কলম থামাতে হবে। একদম নিচে এনকোয়ারি রিপোর্ট বলে যে অংশটা আছে সেখানে ভুল করেও কিছু লেখা যাবে না। জায়গাটা সম্পূর্ণ ফাঁকা ছেড়ে দিতে হবে, কারণ ওই অংশটি শুধুমাত্র যাচাইকারী সরকারি অফিসারদের ব্যবহারের জন্য নির্দিষ্ট করা আছে। ফর্ম পূরণের পালা তো শেষ, এবার জানা দরকার এই নিখুঁতভাবে পূরণ করা ফর্মটি কোথায়, কবে এবং ঠিক কিভাবে জমা দিতে হবে। জমা দেওয়ার প্রক্রিয়াটা কিন্তু জলের মতো সোজা। শুধু মনে রাখতে হবে প্রতিটি নথির জেরক্স কপিতে স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্ট করে ফর্মের সাথে পিন করতে হবে। এরপর আগামী ১৫ থেকে ১৭ জুন ২০২৬ এই ৩ দিন রাজ্য জুড়ে যে জনকল্যাণ শিবির আয়োজিত হতে চলেছে, ঠিক
ঠিক সেখানে গিয়ে ফর্মটি জমা করে এলেই হবে। তবে এই ধাপে খুব সতর্ক থাকাটা ভীষণ জরুরি। আজকাল প্রচুর ভুয়ো ওয়েবসাইট তৈরি হচ্ছে, যেমন ধরুন ওই অন্নপূর্ণাভান্ডার.com জাতীয় এইসব ওয়েবসাইট বা যে কোনো ভুয়ো এজেন্টের হাত থেকে সবসময় দূরে থাকতে হবে। আর একটা কথা, ফর্মে কোনো মিথ্যে তথ্য দেওয়া ধরা পড়লে সাথে সাথে কিন্তু সুবিধা বাতিল হবে আর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। আলোচনা প্রায় শেষের পত্তরে শেষ করার আগে সাধারণ মানুষের সবচেয়ে বেশি ঘুরপাক খাওয়া কিছু জরুরি প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। এতে করে পুরো বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সবচেয়ে বেশি যে প্রশ্নটা শোনা যাচ্ছে তা হলো, যারা আগে থেকে ভাণ্ডার পাচ্ছিলেন তাদের কি হবে? এটা সত্যি একটা খুব ভালো খবর যে পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত যাচাই করা বৈধ উপভোক্তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে এই নতুন যোজনায় যুক্ত হয়ে যাবে। আর একটা জায়গায় অনেকের একটু বিভ্রান্তি তৈরি হচ্ছে নামের মিলের কারণ। রাজ্যের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলারা মাসে ৩,০০০ টাকা করে পাবে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের অন্নপূর্ণা স্কিম হল ৬৫ বছরের বেশি বয়স্ক নিঃস্ব মানুষদের মাসে ১০ কেজি বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার একটা আলাদা প্রকল্প। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, তাই গুলিয়ে ফেললে চলবে না। কারো কারো মনে প্রশ্ন আসতে পারে, দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে কি বাড়িতে বসে ডিজিটাল উপায়ে বা অনলাইনে ফর্ম জমা দেওয়ার কোনো সুযোগ রয়েছে? এর উত্তর হলো অবশ্যই হ্যাঁ। আগামী ১ জুন ২০২৬ তারিখ থেকে রাজ্যের নিজস্ব পোর্টাল সোশ্যাল সিকিউরিটি wb.gov.in চালু হয়ে যাচ্ছে। যারা প্রযুক্তির ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা চাইলে অনলাইনের মাধ্যমে খুব সহজেই এই আবেদনটি সেরে ফেলতে পারবেন। আবেদন জমা পড়ার পরের ধাপ হল যাচাইকরণ। প্রতিটি আবেদন বিডিও বা এসডিও দের মতো সরকারি আধিকারিকেরা নিজে খতিয়ে দেখবেন সরকারি তহবিলের টাকা যেন প্রকৃত অর্থেই যোগ্য পরিবারগুলোর হাতে পৌঁছায় এবং কোনোভাবেই যেন অর্থের অপচয় না হয় তা নিশ্চিত করতে এই ফিল্ড ভেরিফিকেশনের কড়া পদক্ষেপ নেওয়া হবে। সঠিক নথিপত্র আর নির্ভুল ফর্ম পূরণের মাধ্যমেই এই প্রকল্পের সুবিধা ঘরে তোলা সম্ভব। তো সমস্ত কাগজপত্র আগে থেকে গুছিয়ে রাখা হয়েছে তো? তবে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, প্রতি মাসে ৩,০০০ টাকারই সরাসরি ক্যাশ ট্রান্সফার কি গ্রামীণ অর্থনীতি এবং নারীদের সামাজিক ক্ষমতায়নে সত্যিই কোনো যুগান্তকারী পরিবর্তন আনতে পারবে? এর উত্তর তো ভবিষ্যতে দেবে। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটি দেখার জন্য অনেক ধন্যবাদ।